হাসানের ঘুম ভাঙে 12টার পর। ঘুমিয়েছিল ফজরের পর, তাই এত দেরি ঘুম থেকে উঠতে। বিছানা ছেড়ে নেমে হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে। গোসল করে ফ্রেশ হয়ে এসে ট্রাউজার টি শার্ট পরে রুম থেকে বের হয়। নিচে নেমে আসতে মামা মামি নানি আর রিতার সঙ্গে দেখা হয়। সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ে। মামির দিকে তাকিয়ে বলে, মামি খিদে পেয়েছে, চলো খেতে দিচ্ছি। হাসানের নানি বলেন, হাসান কি শুনলাম? হাসান ডাইনিং রুমে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। নানির কথা শুনে পেছন ফিরে তাকিয়ে বলে, কি শুনলে? রেজওয়ান আহমেদ মায়ের দিকে তাকিয়ে বলেন, মা ওকে খেতে আসতে দাও আগে, হাসান যা খেয়ে আয়। রিতার দিকে আবার চোখ পড়তে রিতা কপাল ভুরু নাচায়। হাসান চোয়াল শক্ত করে রাগ দেখে মুখ ফিরিয়ে ডাইনিং রুমের দিকে আগায়। আবার রিতা পেছন থেকে তাকে মিটি মিটি হাসে। ওর যে কী আনন্দ হচ্ছে সকাল থেকে তা কোনো শব্দে প্রকাশ করতে পারবে না। রিমা বেগম হাসানের জন্য ভাত বেড়েছেন। দুপুর তো হয়েই গেছে, এখন আর নাস্তা কি খাবে? একটু আগেই রান্না শেষ হয়েছে, তাই গরম গরম ভাতই খেতে দিলেন। হাসান হাত ধুতে ধুতে মামির দিকে তাকিয়ে বলে, এভাবে কি দেখছ? কিছু না, তুমি খাও। তুমিও খাও, পরে খাবো, তুমি খাও এখন। হাসান খাওয়া শুরু করে। রিমা বেগম তাকিয়ে আছেন ওর দিকেই। হাসান খাওয়ার ফাঁকে ফাঁকে মামির দিকে তাকাচ্ছে, তবে মুখে কিছু বলছে না। ও খেতে বসলে বা রিমা বেগমের কাছে থাকলে বেশিরভাগ সময় রিমা বেগম ওর দিকে তাকিয়ে থাকেন। তাকিয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে প্রতিবার একই উত্তর দেন, কিছু না। খাওয়া শেষ করে ড্রয়িং রুমে ফিরে আসে হাসান। রিমা বেগম টেবিল গুছিয়ে রেখে নিজেও ড্রয়িং রুমে উপস্থিত হন। রেজওয়ান আহমেদ নিজের পাশে জায়গা দেখিয়ে দেন হাসানকে বসার জন্য। হাসান চুপচাপ মামার পাশে বসে। হাসানের নানি হোসনে আরা বেগম বলেন, নাতি তুমি নাকি বিয়ে করবা? হাসান নানির দিকে তাকায়, চোখ মুখ গম্ভীর করে বলে, করলে সমস্যা? এতকাল তো বললে জীবন বিয়েই করবা না জীবনে, আর আজকে সকালে ঘুম থেকে উঠে শুনি তোমার বিয়া। হাসান চুপ করে রইল। খুব ভালো করে বুঝতে পারছে নানি ওকে ইচ্ছে করে খোঁচাচ্ছে। ওর পেছনে লাগা ছাড়া এই বুড়ির কোনো কাজ নেই। রেজওয়ান আহমেদ হাসানের দিকে তাকিয়ে বলেন, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, বলো। এই বিয়েতে তো আমরা সবাই রাজি, কারো অমত নেই। তুমি এখন তুই আমাদের সঙ্গে আসিস, তাই বলে তো আমরা তোর বাবার অনুমতি ছাড়া তোর জীবনের এত বড় সিদ্ধান্ত নিতে পারি না। তুই হাফিজের ছেলে, হাফিজেরও তো একটা মতামতের ব্যাপার আছে। মামার কথা শুনে স্যাত করে ওঠে হাসান। গলার স্বর পরিবর্তন হয়, কিছুটা রুক্ষ স্বরে বলে, কিসের অনুমতি? কার অনুমতি? তার কোনো প্রয়োজন নেই মতের। আমার জীবন আমি সিদ্ধান্ত নিয়েছি, তার সিদ্ধান্তের প্রয়োজন নেই আমার। এত রাগ করলে চলে? তুই হাফিজের ছেলে, তার ছেলের বিয়েতে সে মতামত দেবে না? হাফিজ এই বিয়েতে রাজি কি না সেটাও তো জানতে হবে। কোনো কিছু জানতে হবে না, সে বিয়ে করেছে, আমাকে বলেছে, আমার মতামত নিয়েছিল। হাসান, হাফিজ তোর বাবা হয়, সো হোয়াট? এই বিয়েতে রিতা রাজি, তোমরা রাজি, আমি রাজি, তাহলে ডাকো কাজী, বিয়ে করে ফেলি। হাফিজের সঙ্গে একটাবার কথা বল, জীবনেও না। বলতে বলতে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় হাসান। ধূপধাপ পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। পেছন থেকে 4 জোড়া চোখ ওর যাওয়ার পথে তাকিয়ে আছে। রেজওয়ান আহমেদ দীর্ঘশ্বাস ফেলেন। এই ছেলে বাবার নাম শুনলেই কেমন স্যাত করে ওঠে, বাবার সম্পর্কে কিছু শুনতেই চায় না। হাসানের জন্ম ইংল্যান্ডে, জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক। বাবা মায়ের সঙ্গে সুখে দিন কাটছিল ওর। প্রায় 13 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে হাসানের মা মারা যান। মাকে হারিয়ে বাবার উপর নির্ভর হয়ে পড়ে হাসান। বাবাকে ছাড়া ওর চলেই না। খেতে, ঘুমাতে, স্কুলে যেতে সব জায়গায় বাবাকেই চাই। এমনিতেও মায়ের চেয়ে বেশি বাবা ভক্ত ছিল ছোটবেলা থেকেই। বাড়ি, অফিস আর হাসানকে সামলাতে গিয়ে হিমশিম খেতেন হাসানের বাবা হাফিজ আহমেদ। অতঃপর স্ত্রীর মৃত্যুর 6 মাস পর দ্বিতীয় বিয়ে করেন।
বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেনি হাসান। ওর মায়ের জায়গায় অন্য কেউ এটা মেনেই নিতে পারছিল না। দ্বিতীয় বউ পাওয়ার পর ছেলের সঙ্গে দূরত্ব তৈরি হতে শুরু করে হাফিজ আহমেদের। হাসান অভিমানে বাবার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে। পড়াশোনা, খেলাধুলা, খাওয়া দাওয়া সব কিছুতেই অনীহা তৈরি হয়। সারাক্ষণ নিজের রুমে পড়ে থাকতো মনমরা হয়ে। আস্তে আস্তে শারীরিকভাবে অসুস্থ হতে শুরু করে। হাফিজ আহমেদ চাইলেও তখন আর ছেলের সঙ্গে আগের মতো মিশতে পারছিলেন না। মূলত হাসান নিজেই মিশছিল না বাবার সঙ্গে। হাফিজ আহমেদ হাসানের সঙ্গে কথা বলতে আসলেও হাসান বাবাকে ইগনোর করত। বাংলাদেশ থেকে হাসানের অবস্থার কথা জানতে পেরে ওর দাদা বাড়ি আর নানার বাড়ি, দুই বাড়ির মানুষ ওকে বাংলাদেশে পাঠাতে বলে। 12 বছর আগে হাসানকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন হাফিজ আহমদ। ওনার দ্বিতীয় স্ত্রী বাংলাদেশে আসেনি ওনাদের সঙ্গে। হাফিজ আহমেদ 1 সপ্তাহের মতন থেকে হাসানকে রেখে আবার ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে। সেই যে ফিরে গেছেন, তারপর আর ফেরেননি বাংলাদেশে। হাসান দাদার বাড়িতে না থেকে নানার বাড়িতেই আছে। দাদার বাড়ির মানুষের ব্যবহার ওর পছন্দ নয়, তাই কখনো যাওয়া হয় না সেখানে। হাসানের হাই স্কুল শেষ হওয়ার পর হাফিজ আহমেদ ছেলেকে ইংল্যান্ডে ফিরতে বলেছিলেন অনেকবার। হাসান রাজি হয়নি। হাসান বেশ কয়েকবার বাবাকে বলেছিল বাংলাদেশে আসার জন্য, কিন্তু হাফিজ আহমেদ সময় বের করে আর আসতে পারেননি। ইন্টারমিডিয়েট শেষ করার পরেও অনেকবার বলেছিলেন তার কাছে ফিরে যাওয়ার জন্য, হাসান যায়নি। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আস্তে আস্তে বাবার সঙ্গে কথা বলা একদম বন্ধ করে দেয় হাসান। গত 3 বছরে বাবার সঙ্গে একটা কথা বলেনি আর। ওর প্রত্যেক মাসের খরচ পাঠিয়ে দেন হাফিজ আহমেদ। আগে রেজন আহমেদের কাছে দিতেন, গত কয়েক বছর ধরে ছেলের অ্যাকাউন্টেই পাঠিয়ে দেন মাসের শুরুতেই। হাফিজ আহমেদের কাছ থেকে টাকা নিতে চাইতেন না রেজন আহমেদ। হাফিজ আহমেদ জোর করে টাকা দিতেন তবুও। রেজন আহমেদ হাফিজ আহমেদের ফোনে কল করেন। বেশ কয়েকবার রিং হয়ে কেটে যায়। রিসিভ করে ওপাশ থেকে হাফিজ আহমেদ সালাম দিয়ে বলেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাকে একটা কথা বলার জন্য কল করেছি। হ্যাঁ বলুন। রেজন আহমেদ ইতস্তত করে বলেন, হাসান বিয়ে করতে চাইছে। আলহামদুলিল্লাহ, ভালো খবর তো এটা। হাসান রিতাকে বিয়ে করতে চাইছে। এখন তোমার মতামত কি? হাফিজ আহমেদ কিছুক্ষণ ঝিম ধরে থাকার পর বলেন, হাসান যদি রিতাকে বিয়ে করতে চায় তবে আমার কোনো আপত্তি নেই। ওর জীবন, তাই সিদ্ধান্ত ওর। ও যাকে নিয়ে সংসার করতে চায় করবে। যদি রিতাকে বিয়ে করতে চায় তবে করিয়ে দিন। তুমি মত দিচ্ছ এই বিয়েতে? হ্যাঁ। ছেলের বিয়েতে তুমি আসবে না? সময় হবে না। হাসান কোথায়? রুমে চলে গেছে। তুমি একটাবার আসো, সামনে থেকে দেখলে আর রেগে থাকতে পারবে না। তুমি আসো না বলেই হয়তো আরও বেশি রেগে আসছে। হাফিজ আহমেদ চুপ করে রইলেন। যা বোঝার বুঝে যান রেজন আহমেদ। হাসান তৈরি হয়ে নিচে নেমে এসেছে। রেজন আহমেদ হাসানের দিকে তাকিয়ে বলেন, হাসান, হাফিজের সঙ্গে একটাবার কথা বল। হাসান কিছুটা রাগী গলায় বলে, কোনো হাফিজকে চিনি না আমি। এখন এত রেগে থাকবি? তোকে তো যেতেই বলেছে কতবার, তুইও তো যাসনি। কোথায় যাব? কার কাছে যাব? আমার জন্য তার কাছে সময় আছে? সে তো দ্বিতীয় স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত। আমার জন্য তার কাছে সময় কোথায়? সময় বের করে আমাকে বাংলাদেশে রেখে যেতে পেরেছে, তাহলে সময় বের করে নিয়ে যেতে পারলো না কেন? আমি একা এসেছিলাম, তাহলে একা কেন যাব? 12 বছর হয়ে গেছে বাংলাদেশে আছি। 12 বছরে কি তার একটুও সময় হয়নি আমাকে দেখতে আসার? এসব আলগা দরদ দেখাতে নিষেধ করো, বিরক্ত লাগে। জোরে জোরে কথাগুলো বলে আবারও ধূপধাপ পা ফেলে বাইরের দিকে এগিয়ে যায়। ওর গলার স্বর ভারী হয়ে উঠেছিল। হাফিজ আহমেদ ছেলের সব কথাই শুনেছেন। ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে মাথা নিচু করে বসে আছেন। বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে শ্রবণ। সোহা বিছানায় বসে শ্রবণের দিকে তাকিয়ে আছে। শ্রবণ তৈরি হয়ে বাইকের চাবি আর ওয়ালেট নিয়ে বিছানার কাছে এগিয়ে আসে ফোন নেওয়ার জন্য। ফোন হাতে নিয়ে পকেটে ভরে সোহার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, খেয়ে নিস তুই? তুমি খাবে না? না। কোথায় যাবে? খেয়ে যাও, দুপুর তো হয়েই গেছে। এত কথা বলতে বলেছে কে? হ্যাঁ,
খেয়ে ঘুমাবি, আমি সন্ধ্যায় ফিরব। আচ্ছা। শ্রবণ বেরিয়ে যে রুম থেকে, সোহা শ্রবণের যাওয়ার পথে তাকিয়ে রইল। খ্যাক খ্যাক না করে একটু ভালোভাবেও তো কথা বলা যায়। শ্রবণ বাইক নিয়ে টিএসসির মোড়ে চলে আসে। হাসান আগে থেকেই ওর অপেক্ষায় বসে আছে বাইকের ওপর। শ্রবণকে দেখে বাইকের ওপর থেকে নেমে দাঁড়ায় হাসান। শ্রবণ বাইক থেকে নেমে কোলাকুলি করে আবার অভিনন্দন জানায় হাসানকে। হঠাৎ বিয়ের সিদ্ধান্ত? আগে তো বললি না কিছু। কিভাবে বলবো ভাই, বিয়ে নিয়ে তো আমার কোনো প্ল্যান ছিল না। তাহলে কিভাবে কি হলো? সব কিছু খুলে বলে হাসান। সব শুনে কিছুক্ষণ চুপ করে থাকে শ্রবণ, তারপর বলে, তুই রিতাকে ভালোবাসিস? হ্যাঁ, প্রায় 2 বছর হয়েই এলো। 2 বছর ধরে ভালোবাসিস আর আজকে বলছিস আমাকে? আরে ভাই, বললাম তো সব কিছু। তাই বলে তুই লুকিয়ে যাবি আমার কাছ থেকে? একবার তো বলতে পারতি। এই যে এখন বলছি, মামাকে কি বলবো, রাজি হবে কিনা? তাছাড়া আমারও বিয়ে করার ইচ্ছে ছিল না। ভালোবাসবি অথচ বিয়ে করবেন, এটা আবার কেমন কথা? হাসান চুপ করে থাকে। শ্রবণ ওর বাহু ধরে ঝাঁকিয়ে বলে, কিরে, কথা বলছিস না কেন? আরে বাদ দে সব কথা। বিয়ে কবে? দিন ঠিক হয়নি এখনো। ও, ওরা কখন আসবে? কি জানি, আসতে বলেছি সেই কখন। বিয়ের কথা বলছিস ওদের? না, বললে কত কি বলবে আল্লাহ তাআলা ভালো জানেন। শ্রবণ হেসে হাসানের গলা জড়িয়ে ধরে চায়ের দোকানের দিকে এগিয়ে গিয়ে বলে, ওরা হা হুতাশ করবে আর আমরা বউ বাচ্চা নিয়ে প্যারায় থাকবো। বই তো হলো না এখনো, বাচ্চা আসবে কোথার থেকে? এসে যাবে খুব শীঘ্রই, প্যারা নিস না। আমার বিয়ের 3 মাস পর জানতে পেরেছি বাবা হচ্ছি। ইনশাল্লাহ তুই 1 মাস পরে জানতে পারবি বাবা হচ্ছিস। এখন আয় চা খাই। ফ্ল্যাটে সন্ধ্যায় ফেরার কথা থাকলেও শ্রবণের ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেছে। হাসান জোর করে ওকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল। হাসান আর রিতার বিয়ের দিন তারিখ ঠিক করে আসলো মাত্র। 2 দিন পর শুক্রবার, সেদিন হাসান আর রিতার বিয়ে। খাওয়ার জন্য হাজার জোরাজুরি করলেও শ্রবণ খায়নি। ও শুধু ফিরে আসার জন্য ছটফট করছিল। বেডরুমে এসে দেখে সোয়া শুয়ে আছে উল্টো ফিরে। শ্রবণ কিছু না বলে ফোন, ওয়ালেট আর বাইকের চাবি রেখে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে ট্রাউজার আর টি শার্ট পরে বিছানার কাছে এগিয়ে আসে। সোহা সাড়া দেয় না। শ্রবণ 2 হাতের ওপর ভর করে সোহার ওপর ঝুঁকে সোহার মুখের দিকে তাকায়। সোহা ঘুমিয়ে আছে। এখন ঘুমাচ্ছে কেন? হাত তুলে সোহার গালে কপালে হাত ছোঁয়ায়। জ্বর তো হয়নি, ঠিকই আছে। সোহার গায়ে ধাক্কা দিয়ে বলে, এই ওঠ। চমকে শোয়া থেকে উঠে বসে দ্রুত। আতঙ্কিত হয়ে এদিক ওদিক নজর বুলায়, ভয় পেয়ে গেছে। শ্রবণের মুখের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, কখন এসেছ? শ্রবণ কপাল ভুরু কুঁচকে সোহার দিকে তাকিয়েছিল এতক্ষণ। আস্তে করেই তো ডাক দিয়েছে, তারপরে এত ভয় পাওয়ার কি হয়েছে বুঝতে পারছে না। গম্ভীর গলায় বলে, কিছুক্ষণ আগেই। শরীর খারাপ লাগছে? না। এই সময় ঘুমিয়েছিলি কেন? শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ফ্রেশ হয়ে খাবো। সোহা বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে আগায়। শ্রবণ ঘাড় ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকায়। সোহা ফ্রেশ হয়ে আসলে ওকে নিয়ে খাওয়ার জন্য ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। শ্রবণের জন্য ভাত বেড়ে দিয়ে নিজের জন্য বেড়ে নেয়। একটু আগে ঘুম থেকে ওঠার কারণে এখন মোটেও খেতে ইচ্ছে করছে না সোহার। ভাত মাখার সময় শ্রবণের ফোনে মেসেজ নোটিফিকেশন আসে। প্লেটের পাশে থাকা ফোনের স্ক্রিনে তাকায়। হাসানের মেসেজ। ভাত মাখতে মাখতে মেসেজের রিপ্লাই দিতে ব্যস্ত হয়ে পড়ে। রিপ্লাই দেওয়া শেষ করে ভাত তুলে মুখে দেয়। সঙ্গে সঙ্গে মুখ থেকে সব ভাত উগড়ে ফেলে দেয় ফ্লোরে। খেকিয়ে বলে, এসব কি রান্না করেছিস? কেন, কি হয়েছে? তেতো লবণ দিয়ে ভরা। কোথায় লবণ বেশি? ঠিকই তো আছে। ঠিক আছে, নে খেয়ে দেখ। শ্রবণ 1 লোকমা তুলে সোহার মুখের দিকে বাড়িয়ে ধরে। সোহা শ্রবণের বাড়িয়ে রাখা হাতের দিকে তাকিয়ে হা করে মুখে পুরে নেয় ভাত। সঙ্গে সঙ্গে ও নিজেও মুখের ভাত উগড়ে ফেলে দিয়ে পানি খায় দ্রুত। শ্রবণ চিবিয়ে চিবিয়ে বলে, এখন ফেলে দিলি কেন? সোহা শ্রবণের প্লেটের দিকে তাকিয়ে নিজের প্লেটের দিকে তাকায়। নিজের প্লেট থেকে 1 লোকমা তুলে শ্রবণের মুখের দিকে বাড়িয়ে ধরে বলে, এটা খাও।
এই বালের রান্না খেয়ে মুখের 12টা বাজাতে চাই না আর। এটা খাও আগে। খাবো না, তেতো লাগবে না, খেয়ে দেখো। শ্রবণ মুখে পুরে নেয়, আসলেও তেতো না তো। তাহলে ওর প্লেটের খাবার এত তেতো কেন? এই ডাইনির বাচ্চা, আমার প্লেটে কি মিশিয়েছিস? আমি কিছু মিশাইনি, তুমি মিশিয়েছ। আলগা লবণ নিতে নিতে বেশি নিয়ে ফেলেছ। শ্রবণ সোহার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের প্লেটের দিকে তাকায়। নিজের ভুল বুঝতে পেরে আর কিছু বলে না। মেসেজে রিপ্লাই দেওয়ার তালে বোধহয় বেশি লবণ দিয়ে ফেলেছে। শ্রবণ হাত ধুয়ে আসে বেসিন থেকে। সোহা লবণ মেশানো ভাত অন্য একটা বাটিতে ঢেলে রেখেছে। শ্রবণ খাওয়া বাদ দিয়ে চুপচাপ বসে আছে। খাও। হা। শ্রবণকে হা করতে দেখে সোহা নিজেই হা করে তাকিয়ে আছে ওর মুখের দিকে। হা করে কি দেখছিস? খাওয়া। আমি খাইয়ে দেব? আমার আর কয়টা বউ আছে যে তারা খাইয়ে দেবে? সোহা মিনমিন করে বলে, তুমি হাত দিয়ে খাও। খাইয়ে দিলে দে, নয়তো আমি গেলাম। বসো দিচ্ছি। সোহা শ্রবণকে খাইয়ে দিতে শুরু করে। শ্রবণ খাচ্ছে আর মেসেজে হাসানের সঙ্গে কথা বলছে। তুইও খা। শ্রবণকে খাওয়াতে খাওয়াতে সোহা নিজেও খেতে শুরু করে। কি জ্বালা, এত বড় ছেলেকে খাইয়ে দিতে হচ্ছে। অসুস্থ ছিল তখন খাইয়ে দিয়েছে, সেটা এক ভাব। এখন তো সুস্থই আছে। শ্রবণ মেসেজে কথা বলছে আর আরামসে খাচ্ছে। মেসেজ করতে করতে আবার মুচকি মুচকি হাসছেও। ওর হাস্যোজ্জ্বল মুখের দিকে একটু পরপর নজর দিচ্ছে সোহা। আসলে শ্রবণকে দারুণ লাগে হাসলে। না হেসে সবসময় মুখটা কেমন গম্ভীর করে রাখে, দেখলে ভয়ই লাগে সোহার। কিছুক্ষণ হাঁ করে থাকার পরেও যখন মুখে খাবার ঢোকে না, তখন ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোহার দিকে তাকায়। দিচ্ছিস না কেন? সোহা প্লেট থেকে একটা মাংসের টুকরো তুলে শ্রবণের মুখে ঢুকিয়ে দেয়। তারপর আবার ভাত নিতে শুরু করে প্লেটে। প্লেটের ভাত শেষ হয়ে গেছে, সেজন্য ভাত নিচ্ছিল। আর এদিকে তার একটু দেরি সহ্য হচ্ছে না এখন। ফোনের স্ক্রিনে তাকিয়ে ফিক করে হেসে ওঠে শ্রবণ। সোহা কপাল ভুরু কুঁচকে তাকায় ওর মুখের দিকে। এইভাবে কপাল ভুরু কুঁচকে তাকিয়ে আসিস কেন? হা দে। সোহা খাইয়ে দিতে শুরু করে আবার। ওর নিজের আর খেতে ইচ্ছে করছে না। দিচ্ছিস না কেন? দে। ভাত শেষ। শ্রবণ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোহার মুখের দিকে তাকায়, তারপর প্লেটের দিকে তাকায়, তারপর তাকায় যেই বাটিটাতে ভাত রাখা ছিল সেটার দিকে। বাটিতে বা প্লেটে কোনোটাতেই ভাত নেই। ভাত শেষ? হ্যাঁ। কিভাবে শেষ হলো? খেয়ে শেষ করেছ? কতটুকু চালের ভাত রান্না করেছিলে আজ? অন্যদিন যতটুকু রাঁধি ততটুকুই, আজকে তুমি বেশ বেশি ভাত খেয়েছ। কোথায় বেশি খেলাম? খাওয়াই তো শুরু করলাম একটু আগে। পানি খাওয়া এখন। বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে এটো প্লেট বাটি গুছিয়ে রেখে বেসিনের দিকে আগায় হাত ধোয়ার জন্য। শ্রবণ পানি পান করে বসা থেকে উঠে দাঁড়ায়। পেট যেন ফেটে যাবে এবার। আল্লাহ, মেসেজ করার তালে তালে কত খেয়েছে আজ। সোহা হাত ধুয়ে টেবিলের কাছে এগিয়ে আসে আবার। বাড়তি তরকারি ফ্রিজে রাখার জন্য বাটি হাতে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শ্রবণ গলার স্বর বাড়িয়ে বলে, এই ডাইনির বাচ্চা, খাইয়ে দিতে বলেছি বলে জন্মের খাওয়া খাইয়ে দিয়েছিস নাকি একেবারেই? এত খাইয়েছিস কেন? সোহা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, দিতে একটু দেরি হলে হা হা দে দে করছো, আর এখন আমার দোষ দিচ্ছ কেন? তাই বলে এত খাওয়াবি? তুমি খেয়েছো, আমি খাইয়ে দিয়েছি, এখন আমার কি দোষ? তোমার পেট, তুমি বুঝতে পারোনি ভরেছে নাকি খালি আছে? পানি খাওয়ার পর গলা পর্যন্ত হয়ে গেছে, এখন আমি ঘুমাবো কিভাবে? বাইরে থেকে একটু হেঁটে আসো। এই ভরা পেট নিয়ে এখন হাঁটতে যেতে পারবো না, বেশি হাঁটলে পেট ফেটে যাবে। কথাগুলো বলে উল্টো ঘুরে রুমের দিকে হাঁটা শুরু করে। সোহা ওর পেছন পেছন হেঁটে রুমে চলে আসে। বিছানায় উঠে শীত হয়ে শুয়ে পড়ে শ্রবণ। আরাম না পেয়ে কাত হয়ে শোয়। নিজের হাতে খেলে জীবনেও এত খেত না, জীবনে এভাবে খায়নি কোনো দিন। কীভাবে আজ এত খেলো? আজকের মতো করে 1 সপ্তাহ খেলে ভুঁড়িওয়ালা মোটা আঙ্কেল হয়ে যাবে। সোহার দিকে তাকে রাগী গলায় বলে, এই ডাইনির বাচ্চা, তোর পেট বড় হয়েছে বলে তুই আমার পেটও বড় বানিয়ে দিলি খাইয়ে। একটু কম খাওয়ালে কি হতো? সোহা চোখ মুখ ছোট করে বলে, তুমি খেতে চেয়েছো বলেই তো খাওয়ালাম, আর একদিন এভাবে খাওয়ালে তোর খবর আছে।
না খেলেও জ্বালা, আবার বেশি খেলেও জ্বালা। আল্লাহ, আজকের মতো পেটটা কমিয়ে দাও, জীবনেও আর এভাবে খাবো না। হাসানের বিয়ে উপলক্ষে সোহাকে নিয়ে শপিং করতে এসেছে শ্রবণ। সোহাকে নিয়ে আসলেও সোহা নিজের জন্য কোনো কিছু পছন্দ করেনি। দুজনের সব কিছু শ্রবণ নিজের পছন্দে কিনেছে। কেনাকাটা শেষ করে সন্ধ্যার আগে শপিং মল থেকে বের হয় দুজন। শপিং ব্যাগগুলো পেছনে রেখে সোহাকে গাড়িতে বসাবে, তখন আর একটা জিনিসের কথা স্মরণ হয় শ্রবণের। এখন আবার ভেতরে যেতে হবে। সামনে একটা জুয়েলারি শপ আছে, এখন আর ভেতরে যেতে পারবে না। আমার সঙ্গে আয়, আর একটা জিনিস নিতে ভুলে গেছি। সোহা কোনো প্রশ্ন না করে শ্রবণের পেছন পেছন পা বাড়ায়। শ্রবণ কয়েকটা সিঁড়ি বেয়ে উপরে উঠে দাঁড়িয়ে যায়। সোহা তো ওর সঙ্গে আসছে না। পেছন ফিরে তাকে দেখে সোহা রাস্তার কিনারায় দাঁড়িয়ে জুতা থেকে কি যেন ছাড়ানোর চেষ্টা করছে পা ঘষে ঘষে। সোহার পেছনে তাকে দেখে একটা বাইক রাস্তার কিনার ঘেঁষে দ্রুত গতিতে সোহার দিকে এগিয়ে আসছে। শ্রবণ সোহার দিকে তাকে চিৎকার করে ওঠে, সোহার নাম ধরে, আর এক মুহূর্ত দেরি না করে দৌড় দেয় সোহার দিকে। শ্রবণের এত জোরে চিৎকার শুনে হকচকিয়ে গেছে সোহা। কিছু বুঝে ওঠার আগেই শ্রবণ ছুটে এসে সোহাকে এক টানে রাস্তা থেকে সরিয়ে এনে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। সঙ্গে সঙ্গে সোহা যেখানে দাঁড়িয়েছিল সেখান দিয়ে দ্রুত গতিতে ছুটে যায় বাইকটা। কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় একটা দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেল। শ্রবণের হার্টবিট বেড়ে গেছে। ভয়ে আতঙ্কে সোহার হাত পা সহ পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। ভয়ে চোখ বন্ধ করে শক্ত হাতে আঁকড়ে ধরেছে শ্রবণকে। শ্রবণ বাইকে যাওয়ার পথে তাকে যা মুখ দিয়ে আসছে তাই বলে গালাগালি করছে। ওই ছেলেকে ধরতে পারলে জানেই মেরে ফেলতো এখন। রাগ আর ভয় দুটো সংমিশ্রণে শ্রবণের শরীরও থরথর করে কাঁপছে। একটু দেরি হলে কি হতো আজ, সঠিক সময় যদি পেছন ফিরে না তাকাতো। আশপাশ থেকে বেশ কয়েকজন মানুষ এগিয়ে এসেছে ওদের কাছে। কয়েকজন বাইকার ছেলেটাকে বকাবকি করছে। শ্রবণ সোহার দিকে তাকে বলে, তুই ঠিক আছিস? সোহা কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে, জানলে ওখানে দাঁড়াতামই না। তুই ঠিক আছিস? হ্যাঁ, ওই শুয়োরের বাচ্চাকে হাতের কাছে পেলে টেনে ছিঁড়ে ফেলতাম। পাশ থেকে একজন মধ্যবয়স্ক পুরুষ বলেন, বাপের টাকায় বাইক কিনে সেটা নিয়ে রাস্তায় বের হলে মানুষকার মানুষ ভাবে না, আশপাশ তাকিয়েও দেখে না, চোখ কান বন্ধ করে চালানো শুরু করে। এইসব বেপরোয়া ছেলেরাই অ্যাক্সিডেন্ট করে, যেখানে সেখানে মানুষ মরে পড়ে থাকে। এইসব ছেলেদের হাতে বাইক না দিয়ে কোদাল ধরিয়ে দেওয়া উচিত মাটি কাটার জন্য, তাহলে শরীর গরম ঠান্ডা হয়ে যাবে। আরও কয়েকজন অনেক কিছু বলেন। একজন পানি নিয়ে আসে সোহার জন্য। শ্রবণ সোহাকে পানি খাওয়ায়। সোহা নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে পারছে না। শ্রবণ রাগের মাথায় আরও কিছুক্ষণ গালাগালি করে ছেলেটাকে। সোহাকে পাজা কোলে তুলে নিয়ে গাড়ির দিকে আগায়। সোহা হেসকি তুলতে তুলতে বলে, পেটে অনেক জোরে ঝাঁকি লেগেছে, বাবুর কিছু হবে না তো? সোহাকে ফ্রন্ট সিটে বসায় শ্রবণ। সোহার পা দুটো গাড়ি থেকে বাইরে রয়েছে, সমান তালে কাঁপছে হাত দুটো। শ্রবণ টিস্যু দিয়ে সোহার চোখ মুখ মুছিয়ে দিয়ে বলে, শান্ত হ, কিছু হয়নি, বাবুর কিছু হবে না তো? ভয় লাগছে আমার। তোকে বলেছিলাম আমার সঙ্গে যাওয়ার জন্য, তুই রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলি কেন? আমি যদি সঠিক সময় পেছন ফিরে না তাকাতাম তাহলে কি হতো এখন? শ্রবণের রাগী গলার স্বর শুনে সোহার কান্না বাড়ে। কাঁদতে কাঁদতে বলে, জুতোর নিচে কি যেন লেগে গিয়েছিল, সেটাই সারানোর চেষ্টা করছিলাম, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। শ্রবণ সোহাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলে, দোষটা আমেরই, তোর হাত ছাড়া ঠিক হয়নি আমার। বাবুর কি কোনো ক্ষতি হবে? কিছুই হবে না ইনশাআল্লাহ, ভয় পাস না, আগামীকাল চেক আপ করিয়ে নিয়ে আসবো। সোহাকে ছেড়ে পানির বোতল হাতে নিয়ে আবার পানি খাওয়ায়। সোজা করে বসিয়ে দিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয়। ঝুঁকে সোহার তল পেটে চুমু খায় কয়েকটা, হাত বুলিয়ে বলে, কিছু হবে না তোমার ইনশাআল্লাহ, বাবা এরপর থেকে আরও সতর্ক থাকবে। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রবণ সোহার গাল মুছিয়ে দেয়। আবার গাড়ির দরজা লাগিয়ে ঘুরে এসে নিজে বসে ড্রাইভিং সিটে।
এসি অন করে টেম্পারেচার কমিয়ে দেয়। ভয় পেয়ে দুজনেই ঘেমে নিয়ে জবজবে হয়ে গেছে। সোয়া সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে 2 হাত নিজের পেটের উপর রাখে। শ্রবণ ওর দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। আজকে হাসান আর রিতার বিয়ে। শ্রবণ একটু পরেই সোহাকে নিয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা হবে। এর মধ্যে শ্রবণের ফোন আবার বেজে ওঠে। রিসিভ করে কানে ধরতে হাসানের গলার স্বর ভেসে আসে। কোথায় তোরা? বের হয়েছিস? বের হব এখন। বলেছিলাম সকালে বাড়িতে আসলি না। বিয়ে হবে সেন্টারে, বাড়িতে গিয়ে কি করব? তোর কোন পর্যন্ত বের হয়েছিস? বের হব। বিয়ে তোর, তুই বের হসনি আর আমাকে তাড়া দিচ্ছিস। আমার বিয়ে বলে কি আমি আগে আগে গিয়ে তোদের জন্য ওয়েট করব? তোরা যা, আমাকে ওয়েলকাম করার জন্য ওয়েট কর। শ্রবণ মুচকি হাসে। আচ্ছা রাখছি তাহলে। শ্রবণ ফোন রেখে দেয়। সোয়া অফ হোয়াইট গাউন পরেছে, সঙ্গে বেঁধেছে অফ হোয়াইট কালার হিজাব। লাইট মেকআপ করেছে। শ্রবণ পরেছে ব্ল্যাক প্যান্ট আর অফ হোয়াইট শার্ট। শার্ট ইন করা, গায়ের সঙ্গে ফিটিং হয়ে আসছে। চুলগুলো স্পাইক করেছে, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। সানগ্লাস এখনো পরেনি, তবে পরার জন্য বের করে রেখেছে। নিজেকে আরও একবার আয়নায় দেখে নেয়। হ্যান্ডসাম লাগছে। সোহার দিকে ঘুরে তাকায়। সোহা বিছানায় বসে আছে, তাকিয়েছিল এতক্ষণ ওর দিকেই। ও তাকাতেই সোহা দৃষ্টি নামিয়েছে। হলো তোর? শ্রবণের গম্ভীর গলার স্বর শুনে চোখ তুলে তাকায়, আবার মৃদু স্বরে বলে, হয়েছে তো অনেকক্ষণ আগেই, এখন শুধু জুতো পরব। পর তাহলে বসে আছিস কেন? সোয়া বিছানা ছেড়ে নেমে এসে জুতো পরে নেয়। শ্রবণ কাভার থেকে গিফট বক্সটা বের করে। সানগ্লাস পরে সোহার হাত ধরে ফ্ল্যাট থেকে বের হয়। বের হতেই সেই ভদ্র মহিলার সঙ্গে দেখা। শ্রবণ দেখেও না দেখার ভান ধরে সোহাকে টেনে নিয়ে লিফটের দিকে আগায় দ্রুত পায়ে। কোনো অনুষ্ঠানে যাচ্ছে নাকি দুজন? শ্রবণ চুপ করে থাকে। সোহা শ্রবণের ভয়ে কিছু বলছে না। ভদ্র মহিলা ওদের দুজনের সঙ্গেই লিফটে প্রবেশ করে। শ্রবণ বুঝতে পারে না, যখনই ওরা ফ্ল্যাট থেকে বের হয় তখনই এই মহিলাও কিভাবে বের হয়। সোহাকে নিয়ে ফ্ল্যাট থেকে বের হলে ভদ্রমহিলার সঙ্গে দেখা হবেই হবে। শ্রবণের গাড়ি এসে সেন্টারে পৌঁছায়। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই ওর বন্ধুরা এসে ওর পাশে দাঁড়ায়। এত দেরি করলি কেন? তোদের মতো তো আজাইরে বসে থাকি না। সোহা গাড়ি থেকে বের হতে 4 জন একসঙ্গে সালাম দেয় সোহাকে। সোহা সালামের জবাব দিয়ে শ্রবণের হাত ধরে। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ, আপনারা? আমরাও আলহামদুলিল্লাহ। চলুন ভেতরে যাই, নতুন জামাইয়ের আসার তো এখনো নামই নেই। ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে শিফাত আফসোসে সুরে বলে, সকলের বউ হয়ে যাচ্ছে, শুধু আমারই হচ্ছে না। বাকি 3 জন বলে, আমাদেরও কিন্তু হয়নি। শ্রবণ গম্ভীর গলায় বলে। 4 জন একে অপরের গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এখানে বসে। কেউ দয়ামায়া করে যদি বউ ভিক্ষা দিয়ে যায়। এই শালা, অন্যের বউ দিয়ে কী করব? চুপ কর ইডিয়েট। তোদের বউ ভিক্ষা দেবে সেটাই বলেছি, অন্যের বউ তোদের দিয়ে যাবে এমনটা বলিনি। গর্ধব কোথাকার। রাব্বির নাম চেঞ্জ করা হয়েছে বলে। 1 লাইন বেশি বোঝে। সাকিব বলে, তুই তো 4 লাইন বেশি বুঝিস শালা। তোর বোনকে নিয়ে আয়, বিয়ে করে নেই হাসানের সঙ্গেই, 1 কাজে 2 কাজ হয়ে যাবে। তোর কাছে বোন বিয়ে দিচ্ছে কে? তুই দিবি? থাকো এই আশাতেই। বকবক করতে করতে ভেতরে প্রবেশ করে 6 জন। লাইটের রোশনাইয়ে পুরো কমিউনিটি সেন্টার ঝলমল করছে। হাসান সাদা শেরওয়ানি আর গোলাপি পাগড়িতে গম্ভীর মুখে প্রবেশ করে ভিতরে। বন্ধুরা দুপাশে ঘিরে ধরে আছে। শ্রবণ হাসানের মুখের দিকে তাকে মৃদু স্বরে বলে, কি হয়েছে, মন খারাপ কেন? হাসান নিজেও মৃদু স্বরে বলে, আজকে আমার জীবনের বিশেষ একটা দিন, অথচ আজকে আমার পাশে আমার মম ড্যাড কেউ নেই। একজন পৃথিবীতে নেই, আর একজন থেকেও নেই। তোর আর আমার ভাগ্যটা এমন না হলেও তো পারত। হাসানের কথা শুনে শ্রবণের মন খারাপ হয়ে যায়, তবুও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, এত খুশির একটা দিনে কেন মন খারাপ করছিস? আমাকে এত জ্ঞান দিস, অথচ নিজে এখন মুড অফ করে আসিস। মমকে অনেক মনে পড়ছে। মম যখন ছিল আমি তার গুরুত্ব বুঝতে পারিনি। যখন হারিয়ে গেল তখন যেন আমার সব কিছু নিয়েই হারালো।
সে সব কিছু আমি এখনো ফেরত পাইনি, আর কোনোদিন পাবো না। আজকে অন্তত মন খারাপ করিস না। কথা বলতে বলতে স্টেজের কাছে চলে আসে ওরা। আস্তে আস্তে স্টেজের উপর উঠে সামনের দিকে ঘুরে দাঁড়ায় হাসান। ওকে দাঁড় করিয়ে রেখে ওর বন্ধুরা নিচে নেমে আসে। সামনে থাকা সকলের দিকে একবার নজর বুলে হাসান এত এত মানুষজনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে ছটফটিয়ে ওঠে ভেতরটা। হঠাৎ করে লাইট ডিম হয়ে আসে। মাইকে ঘোষণা হয়, এবার আসছেন আজকের রাতের সবচেয়ে সুন্দর মানুষটি, আমাদের কনে। হাসান সামনের দিকে তাকায়। আবার লাল বেনারসি শাড়িতে রীতা ধীরে ধীরে এগিয়ে আসছে বাবার হাত ধরে। মাথার ঘোমটা হালকা করে নামানো, মুখে লাজুকতার আবরণ, দুরু দুরু বুক আর কাঁপা কাঁপা পায়ে এগিয়ে আসছে জীবনের নতুন অধ্যায়ের দিকে। কয়েক দফায় চোখ তুলে তাকিয়ে হাসানকে দেখে নিয়েছে ইতিমধ্যেই। হাসানের চোখ আটকে আছে ওর দিকেই। চারপাশের শব্দ যেন মুহূর্তে স্তব্ধ। রীতা কাছাকাছি আসতেই দুজনের চোখাচোখি হয়। একটুখানি লজ্জা, একটুখানি হাসি, আর অনেকখানি নতুন স্বপ্ন। দেখতে দেখতে স্টেজে উঠে দাঁড়ায় হাসান। রীতাকে সঙ্গে নিয়ে বসে। পরপর ক্যামেরায় ক্লিক হতে শুরু করে। ক্যামেরার ফ্ল্যাশ চোখ ধাঁধিয়ে দিচ্ছে। কাজীকে স্টেজে নিয়ে আসা হয়। এখন 5 জনের স্বাক্ষর আর ওদের দুজনের কবুল বলার মাধ্যমে দুজন প্রবেশ করবে নতুন জীবনের সূচনায়। রীতার সামনে রেজিস্ট্রি পেপার দেয়া হয় স্বাক্ষর করার জন্য। ওর হাতে কলম তুলে দেন রেজওয়ান আহমেদ। রীতা বাবার মুখের দিকে তাকায়, স্বাক্ষর কর। ঘাড় ঘুরিয়ে হাসানের মুখের দিকে তাকাতে হাসান চোখের ইশারায় স্বাক্ষর করতে বলে। স্বাক্ষর করতে গিয়ে রীতার হাত মৃদু কাঁপছে। কাঁপা কাঁপা হাতে স্বাক্ষর করে দেয়। রীতার হাত থেকে নিজের হাতে কলম তুলে নেয় হাসান। তাকায় প্রাণপ্রিয় বন্ধুর দিকে। শ্রবণ সোহাকে নিয়ে সামনে বসে আছে চেয়ারে। হাসানকে নিজের দিকে তাকাতে দেখে হাত তুলে বৃদ্ধাঙ্গুল দেখে শুভ কামনা জানায়। বাকি বন্ধুদের দিকে তাকাতেই ওরা একসঙ্গে বলে ওঠে, প্যারাময় জীবনে প্রবেশ করার জন্য শুভ কামনা বন্ধু। নিজেকে লিখে দে বউয়ের নামে, বেস্ট অফ লাক বন্ধু। 4 জনের কথা শুনে অনেকেই শব্দ করে হেসে ওঠে। হাসান নিজে মুচকি হেসে স্বাক্ষর করে দেয়। 3 কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয় দুজনের। বরবউকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে সবাই। গেস্টরা সেন্টার থেকেই ফিরে গেছে। রেজওয়ান আহমেদের বাড়িতে অল্প সংখ্যক গেস্ট এসেছেন। রীতার নানার বাড়ির মানুষ আর হাসানের দাদার বাড়ির কয়েকজন। হাফিজ আহমেদ ভিডিও কলে ছেলের বিয়ে দেখেছেন। হাসানের বন্ধুরাও এসেছে বাড়িতে। শ্রবণ সোহাকে একা ছাড়েনি, আর পুরোটা সময় সোহার সঙ্গেই আছে। সোহা চোখ মুখ ডলে শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, ফ্ল্যাটে কখন ফিরবে? ঘুম পাচ্ছে আমার। এই তো একটু পরেই ফিরব। শ্রবণ হাসানকে ডেকে আনে নিজের কাছে। এখন তাহলে আমরা যাই? চলে যাবি? হ্যাঁ। খাওয়া দাওয়া করে যা সবাই, সাকিব বলে। আর কত খাবারে ভাই, সে বিকেল থেকে শুধু খাচ্ছি আর খেলে পেট ফেটে যাবে। শ্রবণ সোহাকে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। ওদের দুজনের সঙ্গে 4 বন্ধু উঠে দাঁড়ায়। হাসানের মামা মামি আর নানির কাছ থেকে বিদায় নিয়ে বাইরের দিকে আগায়। ওদের এগিয়ে দেওয়ার জন্য হাসানও ওদের সঙ্গে সঙ্গে বাইরের দিকে পা বাড়ায়। রীতাকে বাসার ঘরে বসিয়ে দিয়ে এসেছে সোহা। বাইরে বেরিয়ে এসে রাফি হাসানের দিকে তাকিয়ে বলে, জামাই, তোর বউ তোর অপেক্ষায় বসে আছে তোর বাসার ঘরে। সিফাত বলে, আহারে, আমার যে কবে একটা বউ হবে, এই দুজন নাকি জীবনে বিয়েই করবে না, অথচ একজন বাপ হতে চলেছে আর একজন একটু পর বাসর ঘরে যাবে। বিয়ে করব না করেই সবার আগে বিয়ে করে নিল দুজন। যদি বিয়ে করব বলতো তাহলে না জানি এতদিনে কয় সন্তানের বাপ হয়ে যেত দুজন। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায়। আবার এদের কথা শুনে ওর শুধু কান গরম হয় আর গাল লাল হয়। সাকিব সুর তুলে গান গেয়ে বলে, আজ লুডো খেলবে রে হাসান। হাসান পায়ের জুতো খুলে ছুঁড়ে মারে সাকিবের গায়ে। জুতো মারছিস কেন ভাই? খেলবি তো। হাসান মুখ খোলার আগে সিফাত দূরে সরে গিয়ে বলে, হাসান ভাই, ছক্কা হাঁকানো চাই। হাসান দ্বিতীয় জুতোটাও খুলে সিফাতের দিকে ছুঁড়ে মারে। সিফাত নিজের পায়ের একটা জুতো খুলে হাসানের জুতোটা পড়তে বলে,
নতুন জামাইয়ের জুতা পরি, সেই বদৌলতে যদি আমি দ্রুত জামাই সাজতে পারি। সাকিব দ্বিতীয় জুতোটা পরতে পরতে বলে, তাহলে আমি বাদ থাকবো কেন? একটু থেমে আবার বলে, ভাই ছক্কার আগে যেন উইকেট না পড়ে। মাসুম বলে, এই নষ্টদের সঙ্গে থাকতে থাকতে আমার মনটাও নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। রাফি বলে, তোর সঙ্গে থেকেও তো আমরা ভালো হলাম না, সেই নষ্টই হচ্ছে দিন দিন। শ্রবণ গম্ভীর গলায় বলে, হবি কিভাবে? তোরা তো সব শ্রবণকে থামিয়ে দিয়ে সাকিব বলে, দেখ ভাই, দেখা কি দেখাবি, অবশ্য তোর কোনো কিছু দেখার ইচ্ছে আমার নেই। রাফির কথা শুনে সাকিব রাফির পেছনে একটা লাগায় কটমট করে তাকে বলে, তোকে কে দেখাতে চেয়েছে? তুই তো বললি, তুই তো এটা বলিসনি, দেখ অমুক ভাই। শ্রবণ হাসানের দিকে তাকে বলে, এই পাগলদের কথা না শুনে তুই ভেতরে যা, রীতা তোর অপেক্ষায় বসে আছে। দেখ ভাই হাসান, ছক্কা কিন্তু হাঁকানো চাই। কথাগুলো বলে দৌড়ে গেটের দিকে, বাকিরা সিফাতের যাওয়ার পথে তাকিয়ে রইল। শ্রবণ সহ সবাই আরও একবার হাসানের কাছ থেকে বিদায় নেয়। গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে শ্রবণ পেছন ফিরে হাসানের দিকে তাকায়, ডান হাত তুলে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে হাসি মুখে বলে, বেস্ট অফ লাক ভাই। শ্রবণ, তুইও যা ভেতরে যা। সোহাকে গাড়িতে বসিয়ে নিজেও বসে ড্রাইভিং সিটে। বাকিরা যার যার বাইক নিয়ে বেরিয়ে গেছে রাস্তায়। শ্রবণ গাড়ি স্টার্ট দেয় বলে, আমারও কেমন বাসর বাসর ফিলিংস হচ্ছে। শ্রবণের কথা শুনে লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে সোহা। শ্রবণ গম্ভীর গলায় আবার বলে, এটা কেমন হলো না? আমি তো এখনও বাসরই করলাম না, বিয়ে করেছি কিন্তু বাসর করিনি, এটা কিন্তু মানা যায় না। আমিও বাসর করতে চাই। সোহা হাঁ করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল। শ্রবণ সামনের দিকে তাকে ড্রাইভিং করছে। এই ছেলে কি বলছে এসব? বাপ হয়ে যাচ্ছে অথচ বলছে কিনা বাসর করেনি। সোহা বিস্মিত হয়ে বলে, তুমি বাসর করনি? শ্রবণ শান্ত গলায় বলে, না। তাহলে আমি প্রেগনেন্ট হলাম কিভাবে? পেটে বাবু আসলো কিভাবে? রাস্তার সাইডে গাড়ি দাঁড় করায় শ্রবণ। গাড়ি থামাতে দেখে ভয় পেয়ে যায় সোহা। ভুল কিছু বলে ফেলল কি? শ্রবণ সোহার দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, তুই যেভাবে প্রেগনেন্ট হয়েছিস সেটাকে বাসর বলে না, বাসর ওইভাবে হয় না। কিছুক্ষণ চুপ করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকার পর মিনমিন করে বলে, বাসর না বললে কি বলে? বাসর কাকে বলে? কিভাবে বাসর হয়? শ্রবণ সিট বেল্ট খুলে সোহার ওপর ঝুঁকে আসা অনেকটা। ভয়ে সোহা সিটের সঙ্গে সিটিয়ে যায়। শ্রবণ গলার স্বর আগের চেয়েও ভারী আর গম্ভীর করে বলে, বাসরের আগে ফুল দিয়ে খাট সাজাতে হয়, ফুল আর ক্যান্ডেল দিয়ে সুন্দর করে রুম সাজাতে হয়, না হলে বাসরের ফিলিংস আসবে? হাসান আর রীতা আজকে যেটা করবে সেটা বাসর, যা আমি আর তুই করিনি। আমি বাসর করতে চাই ফুল অ্যান্ড ক্যান্ডেল দিয়ে খাট আর রুম সাজিয়ে। তুই নতুন বউ সাজবি, আমি বর সাজব। শ্রবণের কথা শুনে লজ্জায় মুখ লুকাতে চায় সোহা। ব্রাইট আনবক্সিং করারও সুযোগ হয়নি আমার। বইয়ের ঘোমটাও তুলিনি, বিয়ের রাতে বাসরও করিনি। আমি আবার বিয়ে করব, তারপর সব করব। শ্রবণের কথা শুনে সোহার মুখ কালো হয়ে গেছে, বুকের ভেতর কেমন করছে। মৃদুস্বরে বলে, তাহলে আমি কোথায় থাকব? শ্রবণ কপাল ভুরু কুঁচকে বলে, মানে? তুমি আবার বিয়ে করলে আমি কোথায় থাকব? সোহার কথা শুনে দাঁতে দাঁত চাপে শ্রবণ কটমট করে বলে, ডাইনির বাচ্চা, তোকেই তো আবার বিয়ে করব। তুই এক ডাইনির বাচ্চাকে নিয়ে জীবন তেনা তেনা, এই জীবনে তোকে ছাড়া আর কাউকেই চাই না। বিয়ে করলে তোকেই, আর 99 বারই করব। সোহা নিজের ভুল বুঝতে পেরে আর শ্রবণের রাগ দেখে ভয়ে আরও গুটিয়ে যায়। ভয়ে ভয়ে বলে, চলো ফ্ল্যাটে ফিরি, আমার বাসর পাচ্ছে, গাড়ি স্টার্ট দাও। শ্রবণ সোহার মুখের দিকে আগায়। সোহার কম্পিত অষ্টজোড়া শ্রবণকে আকর্ষিত করছে। সোহার মাথার পেছনে হাত দিয়ে যেই অষ্টজোড়ায় চুমু খাবে, তখনই সোহা শ্রবণের অষ্টের ওপর হাত রেখে বাধা দেয়। দুদিকে মাথা নেড়ে বলে, এখানে না, এটা রাস্তা। সোহার হাত সরিয়ে দিয়ে শব্দ করে একটু চুমু খায় সোহার অষ্টজোড়ায়, তারপর নিজের সিটে সোজা হয়ে বসে। সোহার মনে হলো শ্রবণ চুমু নয়, ওর ঠোঁটে ঠাস করে একটা চর বসালো। শ্রবণ সোহার মুখের ওপর দৃষ্টি স্থির রেখে বলে, আমি জানি এটা রাস্তা,
আমি বাসর করতে যাইনি, জাস্ট একটা চুমু খেতে গেছি, কিন্তু তুই আমার মুডের 12টা বাজিয়ে দিয়েছিস। আমাকে কি তোর জন্তু জানোয়ার বা ফকির বখাটে মনে হয় যে রাস্তাঘাটে জঙ্গলে গুহায় যেখানে সেখানে বাসর করব? আমার বাড়ি আছে, ঘর আছে, ফ্ল্যাট আছে, সঙ্গে আছে বিছানাও। শ্রবণ চৌধুরী ছোট লোক নয় যে বাড়িঘর বিছানা ছেড়ে রাস্তাঘাটে সব করবে। কথাগুলো বলেই গাড়ি স্টার্ট দেয়। সোহা আর চোখে তাকিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। হাসান ড্রয়িং রুমে আসতেই ওর নানি হোসনে আরা বেগম বলেন, কিরে নাচ জামাই, এত দেরি করছোস কেন বাসর ঘরে যেতে? দেখো নানু, এসব উল্টাপাল্টা নামে একদম ডাকবে না আমাকে। উল্টাপাল্টা কোথায়? তুই তো আমার নাতনির জামাই, আমিও তো তোমার নাতি, তাই ওই বাচালকে নাতবো বলে ডাকবে? রিমা বেগম শাশুড়ি মায়ের দিয়ে তাকিয়ে বলেন, আম্মা আপনি শুধু শুধু কেন ওর পেছনে লাগেন? হাসান, তুমি যাও। হাসান নানির দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ড্রয়িং রুমে এখন আর কেউ নেই, সবাই হয়তো চেঞ্জ করতে গেছে। রুমে প্রবেশ করে ধীর পায়ে, হার্টবিট বেড়ে গেছে, কেমন নার্ভাস ফিল হচ্ছে। বিছানায় বসে থাকা রিতার দিকে একবার তাকিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। রিতার দিক থেকে কোনো শব্দ আসে না হাসানের কানে, হয়তো মৃদু স্বরে সালামের জবাব দিয়েছে। দরজা লাগিয়ে দেয়। হেঁটে এগিয়ে এসে বিছানার সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল। 5-7 মিনিট পেরিয়ে যায় নীরবতায়। অধৈর্য হয়ে রিতা মুখ তুলে হাসানের মুখের দিকে তাকায় ঘোমটার আড়াল থেকে। ওর কাছে না এসে এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছে কেন? হাসান গম্ভীর গলায় বলে, কিরে এখনো বসে আছিস কেন? রিতা অবাক কণ্ঠে বলে, কি করব? কি করবি মানে? আমার পাশে সালাম করবি? হ্যাঁ আবার কি? আমার বিছানা থেকে সালাম কর, নাম বিছানা থেকে সালাম কর। কিসের? তুমি এসে আমার ঘোমটা তুলবে? তুই আগে সালাম করবি। না, আমি বিছানা থেকে নামতে পারবো না এখন, তুমি এসে ঘোমটা তোলো। বাসর রাতে জামাইয়ের পা ছুঁয়ে সালাম করতে হয় জানিস না? কে বলেছে তোমাকে সব আজাইরের নিয়ম? তুমি এসে আমার ঘোমটা তোলো দ্রুত। পারবো না, চলে যাব কিন্তু এই রুম থেকে, যা। রিতা বিছানা থেকে নামার জন্য উদ্যত হতে হাসান ওকে থামিয়ে বিছানার কাছে এগিয়ে আসে দ্রুত। ঘাটতারা আমি ছাড়বি না জীবনে, না। হাসান বিছানায় উঠে বসে রিতার সামনে। দুজনেরই হার্টবিট দ্রুত গতিতে ছুটে চলেছে। হাসান ধীরে ধীরে রিতার ঘোমটা তোলে। মায়াবী চেহারা উন্মুক্ত হয় হাসানের চোখের সামনে। দুজনে একে অপরের মুখের দিকে পলকহীন তাকিয়ে থাকে অনেকক্ষণ। হাসান ঘোমটা ফেলে দেয় পেছনে। রিতার হাত দুটো দুই হাতে মুঠো করে ধরে চুমু খায়। হাসানের ওষ্ঠের গভীর ছোঁয়া পেয়ে রিতার গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। হাসান রিতার মুখের দিকে তাকায়, আবার হাত ছেড়ে দুই হাতে আগলে ধরে মুখশ্রী। রিতা হাসানের হাতের ওপর নিজের দুই হাত রাখে, দৃষ্টি একে অপরের চোখে স্থির। হাসানের ঘোর লাগা দৃষ্টি, চোখ দুটোই যেন মনের কথা বলে দিচ্ছে। হাসানের স্পষ্ট মনে আছে ও যখন প্রথম এই বাড়িতে এসেছিল তখন রিতা ওর ধারের কাছেও ঘেঁষত না। ওকে দেখলে লুকিয়ে লুকিয়ে থাকতো, মায়ের আঁচল ধরে ঘুরতো, আর ওকে দেখলেই মায়ের আড়ালে নিজেকে আড়াল করে নিত। তারপর আস্তে আস্তে সময় গড়ায় রিতা পরিবর্তন হয়। হাসান যতক্ষণ বাড়িতে থাকতো ওর পেছন পেছন ঘুরতো, হাজারো বায়না ধরতো হাসানের কাছে। সময়ের ব্যবধানে হাসানের মায়ায় জড়িয়ে পড়ে। একদিন বিকেলে হুট করে হাসানকে বলে বসে, আমি তোমাকে ভালোবাসি। হাসান অনেক জোরে ধমক দিয়েছিল সেদিন রিতাকে। রিতা কাঁদতে কাঁদতে ছাদ থেকে নেমে এসেছিল, কিন্তু ও থেমে থাকেনি। প্রতিদিন হাসানকে মনে করিয়ে দিয়েছে ও হাসানকে ভালোবাসে। হাসান প্রচুর বকাঝকা করত, রিতাকে ইগনোর করত। ও একা থাকলে রিতাকে নিজের আশেপাশে ঘেঁষতে দিত না সহজে। তারপর একদিন উপলব্ধি করে ও নিজেও রিতাকে ভালোবেসে ফেলেছে। তখন থেকে রিতাকে আরও বেশি ইগনোর করত, কর্কশ্বরে কথা বলতো, কিন্তু কোনো কিছুতেই থেমে থাকেনি রিতা। ওর অনুভূতি একটু ম্লান হয়নি হাসানের খ্যাক খ্যাক আর কঠোর আচরণে। রিতা হাসানের গালে হাত রেখে বলে, কী ভাবছে এত? হাসান মুচকি হেসে দুদিকে মাথা নাড়ায়। রিতার গাল থেকে এক হাত সরিয়ে নিয়ে রিতার কপালে ওষ্ঠ ছোঁয়ায়। রিতার কপালের সঙ্গে নিজের কপাল ঠেকে বলে, কী চাস আমার কাছে? রিতা হাসানের ঘাড়ের উপর হাত রেখে বলে, তোমাকে আর তোমাকে আর তোমাকেই।
হাসান মৃদু হাসে, সোজা হয়ে বসে বলে, আমি তো আজ থেকে তোরই, আমাকে ছাড়া আর কি চাস আমার কাছে? তুমি যখন আমার, তখন তোমার সব কিছুই তো আমার, আলাদা করে আবার কেন চাইতে হবে? হাসান কথা বলে না, নিঃশব্দে আলিঙ্গন করে নববধূকে। রীতা নিজেও শক্ত করে জড়িয়ে ধরে। ওর হাজার অপেক্ষার অবসান ঘটিয়ে ওর প্রিয় পুরুষ ওর হয়েছে, একান্তই ওর। 2 রাকাত নফল নামাজ আদায় করে উঠে দাঁড়ায় দুজন। হাসান নিজেও জায়নামাজ দুটো ভাঁজ করে রেখে দেয়। গায়ের শুভ্র রঙা পাঞ্জাবি খুলে রেখে মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে। দ্রুত পায়ে এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে রীতাকে। ডিম লাইটের আফসা আলোয় ড্রেসিং টেবিলের আয়নায় দুজনকে দেখা যাচ্ছে। দুজনের দৃষ্টি আয়নার দিকে স্থির। রীতা, ভালোবাসি তোকে। রীতা হাসানের মুখের দিকে দেখার চেষ্টা করে। হাসান রীতার গালে চুমু খায়, গালের সঙ্গে নিজের গাল ঠেকে বলে, নিজে প্রেমে পড়লি, ভালোবাসলি, মায়ায় জড়ালি, সঙ্গে আমাকেও ভালোবাসা শিখালি, মায়ায় ফেললি, তারপর নিজের করে নিয়েই ছাড়লি। এত ভালো কিভাবে বাসলি? রীতা জোর করে হাসানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। গলার স্বর কিছুটা কঠোর করে বলে, আমার কাছে একদম আসবে না তুমি। হাসান বিস্মিত হয়ে বলে, কেন? তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, খ্যাক খ্যাক করে কথা বলেছ সবসময়। সেদিন তো ঠাস করে একটা চড়ও বসিয়ে দিলে। বলতে বলতে নিজের গালে হাত রাখে, কি জোরেই না চটটা দিয়েছিল সেদিন, অনেক ব্যথা পেয়েছিল। হাসান নিজেও কিছুটা রাগী গলে বলে, শুধু তো চট দিয়েছি, তোকে তো উল্টো করে ঝুলিয়ে রাখা উচিত ছিল। মরতে চাইলি কেন? বিয়ে করতে রাজি হচ্ছিল না কেন? বিয়ে করতে না চাইলেই মরতে হবে? রীতা কিছু না বলে বিছানার দিকে এগিয়ে বলে, ভুলেও আমার ধারের কাছে ঘাসার চেষ্টা করবে না, একদম আসবে না আমার কাছে। আজকে আমাদের ফার্স্ট নাইট। নয়, হ্যাঁ ফার্স্ট নাইট তো কি হয়েছে, আসবে না আমার কাছে। বিয়ে করে বাসরাতে যদি বউকে কাছে না পাই, তাহলে বিয়ে করে লাভ হলোটা কি? আর বাসর ঘরে বউ রেখে করবোটা কি? যা নিজের রুমে গিয়ে ঘুমা। সত্যি চলে যাব? হ্যাঁ। রীতা ঘুরে দরজার দিকে এগিয়ে যায়। হাসান পেছন থেকে চিবিয়ে চিবিয়ে বলে, বাকি জীবনে এই রুমে প্রবেশ করলে তোর খবর আছে। রীতা দরজার কাছে এসে থেমে যায়, ঘাড় ঘুরিয়ে তাকায় হাসানের দিকে। হাসান আবার বলে, যা। রীতা দরজার কাছ থেকে ফিরে এসে হাসানের সামনে দাঁড়ায়। কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরে হাসানকে। হাসান ওকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করে বলে, যাচ্ছিস না কেন? যা। আমাকে এভাবে ধরেছিস কেন? সর। রীতা মায়াভরা স্বরে বলে, এই যে ধরেছে মৃত্যুর আগে আর কোনো ছাড়াছাড়ি নেই। আমি রীতা নিজেকে সঁপে দিলাম তোমার কাছে অনন্তকালের জন্য। ফ্রেশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। শ্রবণ ফ্রেশ হয়নি, শুধু প্যান্ট পরে বিছানায় বসে আছে। সোহার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এই ডাইনির বাচ্চা, এদিকে আয়। সোহা শ্রবণের কাছে এগিয়ে আসে। শ্রবণের চাহনি দেখে বুঝতে পারছে শ্রবণ কি চাইছে। গাড়িতে তো বলেছে বেশ কয়েকবার, মিনমিন করে বলে, আমি ভীষণ ক্লান্ত এখন। আমিও ভীষণ ক্লান্ত তোর মাঝে ডুব দেওয়ার জন্য। সোহা ফ্যালফ্যাল করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল। ওর সত্যি সত্যি ভীষণ ক্লান্ত লাগছে, এখন একটু ঘুমাতে পারলেই ভালো লাগবে। শ্রবণ বসা থেকে উঠে মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে। 2 কদম এগিয়ে সোহার কাছে এসে দাঁড়ায়। সোহার অতিরিক্ত ছটফটানিতে বিরক্ত হয় শ্রবণ। সোহা শ্রবণের কাছ থেকে ছোটার চেষ্টা করতে করতে বলে, সারো বমি আসছে। এই সিরিয়াস মুহূর্তে এসে কিসের বমি? সেদিন এমন করেছিস, আজকে এমন কিছু করলে খবর আছে তোর, চুপচাপ থাক। সোহা শ্রবণকে ঠেলে সরিয়ে দিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গল গল করে বমি করে দেয়। শ্রবণ হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মুহূর্তের আগে রক্তিম আভা ছড়িয়ে পড়ে ফর্সা চেহারায়। চোয়াল শক্ত করে ওয়াশরুমের দিকে তাকায়। বেশ কিছুদিন আগের কথা, সেদিন তো একদম সিরিয়াস মুহূর্তে এসে সোহার বমি পেয়ে যায়। ওকে ঠেলে নিজের ওপর থেকে সরিয়ে রুমেই বমি করে ভাসিয়ে দিয়েছিল। শ্রবণ নিজেও বমি করতে করতে আধমরা হয়ে গিয়েছিল। সেদিনের পর আর এমন কিছু মাথায় আনেনি শ্রবণ। বেশ কিছুক্ষণ পর কুলকুচি করে চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। আফসা আলোয় শ্রবণের চোখ জোড়া স্পষ্ট না দেখতে পেলেও বুঝতে পারছে
ওকে ভস্ম করে দেওয়ার মতো অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে শ্রবণ। ও কি ইচ্ছে করে এমন করে নাকি? বমি পেয়ে গেলে কি করবে? শান্তি লাগছে এখন? আমি ইচ্ছে করে করিনি। আজকে থেকে আলাদা রুমে ঘুমাবি তুই। বের হয় এই রুম থেকে। দাঁতে দাঁত পিষে কথাগুলো বলে ওয়াশরুমে প্রবেশ করে। ওর কি যে রাগ হচ্ছে সোহা বিড়বিড় করে বলে, একা রুমে থাকতে ভয় লাগে তো। শ্রবণ একেবারে গোসল সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ট্রাউজার পরে বিছানায় উঠে শুয়ে পড়ে চুপচাপ। সোহা নিজেও শুয়ে পড়ে। দুজনের মাঝখানে অনেকটা দূরত্ব, দুইজন দুই পাশ ফিরে শুয়ে আছে। সোহার খারাপ লাগছে, শ্রবণ অনেক রেগে আছে, বুঝতে পারছে ও তো ইচ্ছে করে এমন করেনি। সোহা নিজে থেকে ভয়ে ভয়ে শ্রবণের গা ঘেঁষে আসে। পেছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরে বলে, আমি সত্যি ইচ্ছে করে বমি করিনি। তোমার পারফিউম আর ঘামের গন্ধে গা গলিয়ে উঠেছিল। শ্রবণ ঝাড়ি দিয়ে সোহার হাত সরিয়ে দিয়ে এপাশ ফিরে বাসখাই গলায় বলে, তুই কি বলতে চাইছিস? আমার গায়ে দুর্গন্ধ? না না, এমন কিছু না। তুমি তো জানোই সব কিছুই কেমন গন্ধ গন্ধ লাগে আমার কাছে। বাইরে ঘোরাঘুরি করেছ, ফিরে গোসল করনি, সেজন্যই বোধহয় এমন হয়েছে। অন্য দিনগুলোতে তো গোসল সেরে আমার কাছে আসো, তাই হয়তো বমি পায় না। শ্রবণ চুপ করে থাকে। হুট করে সোহাকে টেনে এনে জড়িয়ে ধরে বলে, আমার ঘুমের 12টা বাজিয়ে শান্তির ঘুম ঘুমা এখন। ইচ্ছে করে করিনি। হ্যাঁ জানি, সব আমার দোষ। বাবু না হওয়া পর্যন্ত আলাদা রুমে থাকবি তুই। 12টার দিকে ফ্ল্যাটে ফেরে শ্রবণ রুমে এসে দেখে সোহা ঘুমিয়ে আছে। হাতের চাবি আর ফোন ওয়ালেট রেখে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে আগায় ফ্রেশ হওয়ার জন্য। বুকে নখের আঁচড় লাগতেই নিজের নখের দিকে তাকায়। কিছুটা বড় হয়ে গেছে নখগুলো, এখন আর নিজের নখ দিয়ে নিজে কাটে না শ্রবণ, সোয়াই কেটে দেয়। শার্ট খুলে রেখে ওয়াশরুম থেকে ফিরে আসে। আবার ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে নীল কাটার খুঁজতে শুরু করে। খুঁজে না পেয়ে বিড়বিড় করে সোয়াকে গালি দেয় কয়েকটা। কোথায় রেখেছে আরও কতক্ষণ খোঁজাখুঁজির পর পায়। কাটারটা নিয়ে সোফায় বসে। 4 হাত পায়ের নখ কেটে বসা থেকে উঠে দাঁড়ায়। নখ একটু বড় হলেই শ্রবণের অস্বস্তি হয়। বড় নখ ওর একদম সহ্য হয় না। নখগুলো সামান্য বড় হয়েছিল, তাতেই কেটে ফেলল। ড্রেসিং টেবিলের দিকে এগিয়েও থেমে যায়। ঘুরে বিছানার কাছে এগিয়ে আসে। ব্ল্যাঙ্কেটের নিচ থেকে সোয়ার হাত বের করে ওর হাতের দিকে তাকায়। সোয়ার পাশে বসে যত্ন নিয়ে ওর হাতের নখগুলো কেটে দেয়। ঘুমে বিভোর সোয়া বুঝতেও পারে না কিছু। পায়ের কাছে বসে পা কোলের ওপর তুলে নিয়ে পায়ের নখগুলো কেটে দেয়। পা জোড়া ঢেকে দিয়ে নখ তুলে বাস্কেটে ফেলে। নীল কাটার জায়গা মতো রেখে ওয়াশরুমে প্রবেশ করে। সোহার ঘুম ভাঙে 2টার পর আড়মোড়া দিয়ে উঠে বসে। চুলগুলো হাত খোপা করে ফোন হাতে নেয় সময় দেখার জন্য। 2টার উপর বেজে গেছে দেখে চিন্তিত হয়ে দরজার দিকে তাকে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। শ্রবণ এখনো ফেরেনি। দরজা খুলতে টিভির সাউন্ড কানে ভেসে আসে। রুম থেকে বেরিয়ে দেখে শ্রবণ সোফায় বসে টিভি দেখছে। কখন এসেছ? শ্রবণ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় সোহার মুখের দিকে। গম্ভীর গলায় বলে, অনেকক্ষণ। খেয়েছ? না। ডাকুনি কেন আমাকে? ফ্রেশ হয়ে আয়। সোহা আর কিছু না বলে রুমের দিকে আগায়। মুখ ধোয়ার সময় হাতের দিকে নজর পড়ে। ও তো নখ কাটেনি আজ। ওর নখ গেল কোথায়? কে কাটলো? শ্রবণ বিষয়ে সোহার চোখ জোড়া বড় বড় হয়। শ্রবণ ওর নখ কেটে দিয়েছে? যেই ছেলে এখন নিজের নখ কাটে না সেই ছেলে ওর নখ কেটে দিয়েছে। কিন্তু কখন কাটলো? ঘুমিয়েছিল তখন? হতে পারে। পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ের নখগুলো কাটা হয়ে গেছে। স্যার কেন যেন খুব ভালো লাগছে, এখন আনন্দ অনুভব হচ্ছে, সুখ সুখ লাগছে। ফ্রেশ হয়ে সোফার কাছে এগিয়ে আসে। শ্রবণ টিভি অফ করে বসা থেকে উঠে দাঁড়ায়। সোহা শ্রবণের সামনে দাঁড়িয়ে ওর হাত দুটো ধরে নখের দিকে তাকায়। দেখে শ্রবণ নিজের নখও কেটেছে। শ্রবণের হাত দুটোতে চুমুখে ওকে জড়িয়ে ধরে শক্ত করে রাখে। শ্রবণ কিছু বুঝতে না পেরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পাগল হয়ে গেল নাকি ডাইনির বাচ্চাটা? এই কি হয়েছে তোর? মাথা খারাপ হয়েছে? নাটক করছিস? স্যার। সোহা শ্রবণের বুক থেকে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। সোহার চেহারা হাস্যোজ্জ্বল, চোখ মুখ চকচক করছে, অনেক সুন্দর দেখাচ্ছে। সোহা শ্রবণের চোখের দিকে তাকে বলে, তুমি অনেক ভালো। শ্রবণ কপাল ভুরু কুঁচকায়।
কয়েক সেকেন্ড বাদেই কপাল ভুরু টানটান হয়। হয়তো আঁচ করতে পারল সোহার এমন আচরণ আর কথা বলার কারণ। নিজেও আলতো হাতে জড়িয়ে ধরে গম্ভীর গলায় বলে, খিদে পেয়েছে আমার, চলো খেতে দিচ্ছি। খুশিতে সোহার চোখজোড়া পানিতে টইটুম্বর হয়ে গেছে। শ্রবণের এতটুকু যত্ন ওকে অসীম সুখানুভূতি দিচ্ছে। শ্রবণকে ছেড়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে চোখের পানি মুছে নেয় ওড়না দিয়ে। শ্রবণের পেছন পেছন এসে চেয়ার টেনে বসে। মুখ তুলে সোয়ার মুখের দিকে তাকিয়ে আছে। সোয়া একবার ওর মুখের দিকে তাকিয়ে খাবার বাড়ায় মনোযোগী হয়। শ্রবণ কফি খেতে চাওয়ায় সোয়া কফি বানানোর জন্য রান্নাঘরের দিকে আগায়। ওর পেছন পেছন শ্রবণ নিজেও রান্নাঘরে প্রবেশ করে। সোয়ার পাশে দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে। আরও কিছু লাগবে তোমার? শ্রবণ হ্যাঁ না কিছুই বলে না। ওকে নিশ্চুপ থাকতে দেখে সোহা আর কিছু বলে না। কফি বানানো হলে শ্রবণের হাতে কফির মগ দেয়। কফি আর চিনির কৌটা সরিয়ে রেখে রান্নাঘর থেকে বের হয়। শ্রবণ আবার ওর পেছন পেছন রুমে ফিরে আসে। সময় দেখে নিয়ে গোসল করার জন্য ওয়াশরুমে প্রবেশ করে সোহা। শ্রবণ বিছানায় বসে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিতে দিতে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। কফি খাওয়া শেষ করে নিজের ফোন খুঁজতে শুরু করে। রুমের কোথাও ফোন খুঁজে না পেয়ে ড্রয়িং রুমে আসে। সোফা টি টেবিলের উপর কোথাও ওর ফোন নেই। ফোনের হাত পা গজালো নাকি, গেল কোথায়? পুনরায় রুমে ফিরে এসে রুম তন্ন করে খোঁজে। মেজাজ গাছে বিগড়ে ওয়াশরুমের দরজায় জোরে জোরে করাঘাত করে উঁচু গলায় বলে, এই সোহা, আমার ফোন কোথায়? ওয়াশরুমের দরজায় এত জোরে জোরে শব্দ হয় ভয় পেয়ে গেছে সোহা। শ্রবণের কথা শুনে বলে, আমি জানি না তো, তোমার হাতেই তো দেখেছিলাম। গোসল করতে কতক্ষণ লাগে? সারাদিন ধরে গোসল করবি নাকি? বের হ, ফোন খুঁজে দে আমার। একটু আগেই তো আসলাম গোসল করতে। দ্রুত বের হ ভেতর থেকে। বাসখাই গলায় বাক্যগুলো উচ্চারণ করে প্রস্থান করে। সোহা হতাশার শ্বাস ফেলে ড্রেস চেঞ্জ করতে শুরু করে। গোসল করতে এসেছে 10 মিনিটও হয়নি। একজন মেয়ের কি 10 মিনিটে গোসল লাগে না গোসল করতে? ওয়াশরুমে ঢুকলেই শ্রবণের মাথায় আগুন ধরে। ও চোখের আড়াল হলেই শ্রবণের এটা লাগে ওটা লাগে, এটা খুঁজে পায় না সেটা খুঁজে পায় না। ডাকাডাকির ওপরেই রাখে কাছ থেকে সরলে। শুকনো পোশাক পরে চুলে টাওয়াল প্যাঁচাতে প্যাঁচাতে দ্রুত পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। শ্রবণ বিছানায় বসে আছে, রাগে লাল হয়ে আছে চোখ। নিজে ফোন রেখে এখন নিজেই খুঁজে পাচ্ছে না, আবার রেগে বোম হয়ে আছে। ড্রেসিং টেবিলের ওপর নজর বুলায় শ্রবণ বসা থেকে উঠে সোহার কাছে এগিয়ে আসে। ওর চুল থেকে টাওয়াল খুলে নেয়। ভেজা চুলগুলো পিঠময় ছড়িয়ে পড়ে। টুপটাপ পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে। রুমে সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। আমি গোসল করে আসছি, তুই ততক্ষণে খুঁজে বের কর। আমার ফোন থেকে কল করলেই তো পেয়ে যেতে। শ্রবণ ওয়াশরুমে প্রবেশ করতে করতে বলে, তোর ফোনের পাসওয়ার্ড জানি না আমি। ফোন খুঁজে বের করে চার্জে লাগিয়ে রাখ, বিকেলে বের হব। সোহা আর কিছু বলে না। ব্যালকনি থেকে শুকনো টাওয়াল এনে নিজের চুলে পেঁচিয়ে নেয়। নিজের ফোন হাতে নিয়ে শ্রবণের ফোনে কল করে। রিংটোনের মৃদু সাউন্ড ভেসে আসছে রুমের বাইরে থেকে। রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে আগায়। রান্নাঘরে এসে দেখে চুলার পাশে ফোন। বুঝতে পারে তখন ওর পেছন পেছন এসে এখানে রেখে চলে গেছে। এখানে রেখে গিয়ে বেডরুম ও ড্রয়িং রুমে তছনছ করে ফেলেছে ফোন খুঁজতে খুঁজতে। ফোন হাতে নিয়ে দেখে মিসড কলে ডাইনির 2 নম্বর বাচ্চা লেখা। ওর নাম্বার ডাইনির 2 নম্বর বাচ্চা দিয়ে সেভ করেছে। কৌতূহল হয়ে ফোন আনলক করে। আর কারো নাম্বার কি এমন অদ্ভুত নামে সেভ করেছে? ফোন আনলক করে অবাক হয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। শ্রবণের ফোনের হোম স্ক্রিনে ওর পিকচার ওয়ালপেপার দেয়া। এই পিকচার কবে কখন তুললো? পরনের ড্রেস দেখে বুঝতে পারছে বেশ অনেকগুলো দিন আগের পিকচার এটা, কারণ গত 2 মাসের মধ্যে এই ড্রেস পরেনি সোহা। পিকচারটা দুপুরে তোলা হয়েছে। সোহার এলোমেলো ভেজা চুলগুলোর ডগায় ফোঁটা ফোঁটা পানি জমে আছে। মুখের সামনে ছোট ছোট চুলগুলো পড়ে আছে। অন্যমনস্ক হয়ে কোনো দিকে তাকিয়েছিল বোধ হয়। ওর অজান্তেই শ্রবণ পিকচারটা ক্যাপচার করেছে। অনেকগুলো দিন হয়ে গেছে সোহা শ্রবণের ফোন আনলক করে না, তাই হোম স্ক্রিনের ওয়ালপেপারের চোখে পড়েনি। গ্যালারিতে ঢুকে কয়েকটা পিকচার ছাড়া নিজের আর কোনো পিকচার পায় না। যেই কয়েকটা পিকচার আছে সবগুলো ওর অজান্তেই তুলেছে শ্রবণ। কিছুক্ষণ ওয়ালপেপার থাকা নিজের পিকচারটার দিকে তাকিয়ে থেকে বেডরুমের দিকে আগায়। শ্রবণ ওর
পিকচার ওয়ালপেপারে দিয়ে রেখেছে, এটা ওর কাছে অবিশ্বাস্য লাগছে। রুমে এসে শ্রবণের ফোনটা চার্জে লাগিয়ে বিছানায় বসে পড়ে। আধা ঘন্টার বেশি সময় পর ওয়াশরুম থেকে বের হয় শ্রবণ। ওর হাতের দিকে তাকিয়ে সোহার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। শ্রবণ নিজের আর সোহার কাপড় চোপড় ধুয়ে নিয়ে এসেছে, ওর হাতে দুজনের ভেজা কাপড়গুলো। সোহা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, তুমি এসব ধুয়েছ কেন? শ্রবণ বলে না কিছু। কারো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় শ্রবণ চৌধুরী। সোহা কাছে এগিয়ে আসতেই শ্রবণ ভেজা কাপড়গুলো সোহার হাতে ধরিয়ে দেয়। টাওয়াল পরে ব্যালকনিতে যাবে না। সোহা কাপড়গুলো নিয়ে ব্যালকনিতে চলে আসে। শীত জেগে বসেছে প্রকৃতিতে। আজ রোদ ওঠায় শীত কিছুটা হলেও কমেছে। গত কয়েকদিন টানা রোদ ওঠেনি, বাইরে রোদ ঝলমল করছে। আজ কাপড় চোপড় মেলে দিয়ে বেতের ছেড়ে বসে কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ পর শ্রবণ নিজেও ব্যালকনিতে আসে, বসে সোয়ার পায়ের কাছে ফ্লোরে। সোয়া বিচলিত হয়ে বলে, ঠান্ডার মধ্যে এখানে এসেছো কেন? উঠো, চেয়ারে বসো। শ্রবণ ওঠে না, কোনো কথা বলে না। সোয়ার পেটের উপর হাত রাখে, কোলের উপর মাথা রেখে পেটের দিকে তাকিয়ে রইল পলকহীন। সোহা শ্রবণের ভেজা চুলে হাত বোলায়, পরনের ওড়না দিয়ে আরও ভালোভাবে মুছে দেয়। তোমার চুল পেকে গেছে। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়, কপাল ভুরু কুচকে বলে, আসলেই? হ্যাঁ। কতগুলো? একটাই তো দেখছি। তোল ওটাকে। সোহা পাকা চুলটা তুলে দেয়। শ্রবণ চুলটা হাতে নিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। সোহার মুখের দিকে তাকিয়ে বলে, আমি তো বুড়ো হয়ে গেছি দেখা যাচ্ছে। এখন তো তোর নজর আরও বেশি বেশি অন্য ছেলেদের দিকে যাবে। সোহা চেহারায় আধার নেমে আসে, এসব কি বলছো? ঠিকই বলেছি, এখন তো আমাকে আর ভালো লাগবে না তোর কাছে, কারণ আমি বুড়ো হয়ে গেছি। আমাকে তোমার এমন মনে হয়? কারো চেহারায় লেখা থাকে না তার চরিত্র কেমন, ভেতরটা কেমন। তোর মা খালার চেহারা তো ভালোই দেখা যায়, কিন্তু ওদের ভেতরটা তো পুরো নোংরা, কালো, কুলুষিত। আমি তো মা খালার মতো না হতে কতক্ষণ। আমি তোমার স্ত্রী, তোমার সন্তানের মা হতে চলেছি। তোর মাও তো তোর বাপের স্ত্রী। তোর ভাই বোনের হওয়ার পরও তোর মা পরকে লিপ্ত হয়ে অন্য পুরুষের সঙ্গে হোটেলে গেছে। তোর নানি খারাপ, তোর মাও খারাপ, তোর খালাও খারাপ। তুইও যে তাদের মতো হবি না তার গ্যারান্টি কি? করবি না তার কি গ্যারান্টি আছে? আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে।